বা রাজ্যের রাষ্ট্রপতির কোনো প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দ পাই যে আমি এককালে যাদের সাথে কাজ করেছি সে অনেক সহকর্মীর সঙ্গে দেখা হয়, তারা অনেকেই কাজের থেকে অবসর গ্রহণ করেছে, আবার অনেকেই জ্যেষ্ঠতা লাভের পরে উচ্চ পদে আছে। তো যাদের সাথে কাজ করেছি তাদের সঙ্গে দেখা হলে তো নিশ্চয়ই আনন্দ লাগে। জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি করার সময় আমার দুটো জিনিস আমার কাছে আমাকে খুব ইমপ্রেস করে। একটি হলো যে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক, কর ইত্যাদি বিভাগে যে সকল লোক কাজ করে ওদের একটা আত্ম অহমিকা আছে, সেটা হয়তো বাইরের লোকের কাছে অনেক সময় ভালো লাগে না। সে আত্ম অহমিকা তার উৎস হলো যে তারা জাতির কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। আর দ্বিতীয় হলো যে কাজের প্রতি ওদের নিষ্ঠা, যে যদি সরকার থেকে বলা হয় যে এইটা তোমার দায়িত্ব রাজস্ব আয়, সেই ওদের যার পর্যায়ে চেষ্টা করে সেই দায়িত্বটা পালনের জন্য এবং সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অনেক সময় টেনে ধরতে হয়। কারণ শিল্প বাণিজ্য যারা যুক্ত এদের অনেক সময় একটু বেশি ভার চাপে, সেজন্য ওদেরকে অনেক সময় পেছনে টেনে ধরতে হয়। আমরা এখন যে বিশ্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আমাদের শুল্ক, কর ব্যবস্থা এবং বিনিয়োগ ব্যবস্থা ইত্যাদি বহু রকম বহুমাত্রিক পরিবর্তন এবং সেসব দিকে আমাদের স্পর্শকাতরতা বাড়া দরকার হবে। যেমন WTO দীর্ঘদিন চেষ্টা করার পরে খুব কমিটমেন্টের সাথে তাদের লক্ষ্য দিকে এগোচ্ছে এবং বাণিজ্য উদার করার দিকে। বাণিজ্য উদারের সাথে সাথে অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতা বাড়বে, কারণ আমদানি সহজ হবে। সেই জন্য আমাদের দক্ষতা দরকার এবং যে সকল জায়গায় শুল্ক, কর বা অন্যান্য নিয়মে বাধা সৃষ্টি করে সেই বাধাগুলো যত দূর সম্ভব কমানো এবং যখন সে বাধাটা সামনে আসে সে সমস্যাটা যত দ্রুত হয় সেটা সমাধান করা। শুল্ক কর কাঠামোরও অনেক পরিবর্তন এসেছে, আগামী হয়তো আরো পরিবর্তন আসবে। কাস্টমস ডিউটি একসময় ছিল আমাদের রাজস্বের প্রধান উৎস, কিন্তু এখন কাস্টমস ডিউটিকে ধরা হয় প্রতিরক্ষণের জন্য কাস্টমস ডিউটি ব্যবহার করা হবে। আর মূসক, সম্পূরক কর এগুলো বা আয়কর, মূসক এবং সম্পূরক কর কমোডিটির উপরে, এই দুটো হলো রাজস্ব আয়ের প্রধান উৎস এবং এগুলো ট্রেড ডিউটি অর্থাৎ আমদানি পণ্যের পরও করবে, আবার অভ্যন্তরীণ যে উৎপাদন তারপরেও বসবে। আয়করটার সাথে আছে, এগুলোই বড় উৎস হবে। আরেকটি হলো যে আমরা সোনা চোরাচালান ধরা পড়ছে, এর অন্য একটা দিক আছে, সে হলো যে সম্প্রতি কিন্তু বিশ্ব উৎপাদন কাঠামো যেটা আছে, মুদ্রা বাজার, এগুলো একটা খুব গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকে আপনার কাগজে দেখে যে চীনের মুদ্রা আন্তর্জাতিক মুদ্রার অংশ হয়েছে। চীনের মুদ্রার মান কমে গেছে। এতদিন শোনা যাচ্ছিল যে ওদের মুদ্রার মান আর্টিফিশিয়ালি বেশি রাখছে। এখন এই যে মুদ্রার বিনিময় হারটা বেশ কিছুদিনের জন্য অনিশ্চিত থাকবে, ফ্লোটিং রেটটা আরেকটু ওঠানামা করবে। এই সময় একটা প্রবণতা হয় কোনো মেটাল, সোনা ধরে রাখা, কারণ সোনার যে মূল্য এটার পরিবর্তন খুব বেশি হয় না এবং মুদ্রার টাকার যে পরিবর্তন হয় তার তুলনায় কম থাকে। এই অস্থিরতা যতদিন থাকবে ততদিন ওই সাথে সাথে কিছুটা সোনা চালানের প্রবণতা থাকবে। আর আপনারা অনেকেই জানেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি সোনা ব্যবহার হয় ভারতে, এত সোনা কোথাও ব্যবহার হয় না।
এটাকে কিং সাহেব বলতেন যে দ্য গ্রেটেস্ট সিঙ্ক অফ গোল্ড ইন দ্য ওয়ার্ল্ড, বড় নর্দমার মতো ওইখানে সোনা গেলেই পড়ে যায়। বাণিজ্য ক্ষেত্রে যেটা আছে, শুল্ক কর যারা ব্যবস্থাপনার সাথে প্রশাসন জড়িত তারা কতগুলো সমস্যা সাথে থাকেন, এবং যারা শিল্প বাণিজ্য করেন তারাও কিন্তু করেন। অ্যাকচুয়ালি যে পণ্যের ক্লাসিফিকেশন, কাস্টমস ইউনিয়নের যেটা বড় দায়িত্ব পালন করে সেগুলো ক্লাসিফিকেশনকে স্ট্যান্ডার্ডাইজ করা। কারণ আমদানির সময় জিনিসটার যে দাম এবং যে বৈশিষ্ট্য আমি যখন গ্রহণ করি তখনও সেটার একই বৈশিষ্ট্য হিসাবে ধরতে হবে, এবং ক্লাসিফিকেশনের বই তারা বের করে। ওর ভিতরে একটু ফ্লেক্সিবিলিটি আছে যে দেশের অবস্থার সাথে মিলিয়ে এই কিছু পণ্যর হেরফের কিছুটা করা যায়। কিন্তু সেখানে যদি একই এইচএসসি কোডের ভিতরে বিভিন্ন রকম বিভিন্ন হার থাকে তাহলে সেখানে হার নির্ধারণ করা বেশ অসুবিধা হয়ে পড়ে, এবং সেই জন্য আমার মনে হয় যেটা বিবেচনা করতে পারেন বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর, যে রেট কম্প্রেশন, যত সম্ভব রেটকে কম্প্রেশন করা, রেট যদি ডিসপাস হয় তাহলে যে লোকটি রেটটা হিসাব করে তার একটা প্রশ্ন জাগে যে এটাকে আমি কোন রেটে করছি, এবং স্বাভাবিক প্রবণতা হলো সেটাকে উপরের দিকে রাখা, ন্যায্য হয়তো একটু কম হবে। আবার যে আমদানি করছে ব্যবসা করছে তার প্রবণতা হলো এটা যেন সঠিক মাত্রায় আসে, এবং যদি ফ্লেক্সিবিলিটি থাকে যদি নিচে নামানো যায়। কম্প্রেশন সেই জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর একটি হলো যে এখন প্রোডাক্টের যে ইনোভেশন পরিবর্তন এত দ্রুত হয় যে কাস্টমসের যে তালিকা থাকে সেই তালিকা অতি দ্রুত একটু অবসলেট হয়ে যায়। তখন প্রশ্ন আসে যে যে জিনিসের তালিকায় নাম নাই সেখানে কাস্টমসের একটু লোক কি করবে। তো সেখানে একটা পরামর্শ হলো, আমার না, যারা এসব নিয়ে আলোচনা করেন তাদের পরামর্শ হলো যে প্রোডাক্টের ইউজটা দেখতে হবে। আমাদের এখানে অনেক সময় থাকে যে ওয়েট তার ডাইমেনশন ইত্যাদিতে ডিফাইন থাকে, কিন্তু ব্যবহারের জন্য ওই ডাইমেনশন পরিবর্তন হয়ে যায়। ডাইমেনশন পরিবর্তন হয়ে গেলে সেখানে ট্যাক্স কোনটা অ্যাপ্লাই হবে, এবং সেখানে দেখতে হবে যে ইউজ কি, এবং বিভিন্ন ডাইমেনশন বা বিভিন্ন প্রোডাক্টের একই জাতীয় প্রোডাক্ট যদি বিভিন্ন রকম কাজে লাগে বা তার ভিতর যদি ডিফারেন্সিয়েশন সামান্য কিছু থাকে, সেখানে ট্যাক্স যদি কাছাকাছি থাকে তাহলে ট্যাক্স ম্যানিপুলেশন করার সুবিধা কমে যায়। আর একটি হলো যেটা আমাদের এখানে সিকেডি ইত্যাদি সম্পর্কে তো আমরা পরিচিত, কিন্তু সিকেডি জাতীয় জিনিস এটা আরো বাড়বে এবং জটিল হবে, কারণ এখন যে বিনিয়োগের প্রবণতা এবং আমরা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে চাই, এখন ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, যে কোনো জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত একই জায়গায় হবে, এটা এখন সেকেলে হয়ে গেছে। এখন বিভিন্ন দেশে একটা পণ্যের বিভিন্ন অংশ উৎপাদিত হয়, ধরুন 10 জায়গায় একটা পণ্যের বিভিন্ন অংশ উৎপাদিত হয়, যখন আমার দেশে তার দুটো পণ্য উৎপাদিত হবে ওর ট্যাক্স কি হবে, এই সকল জটিলতা আসছে। এবং যদি আমাদের শুল্ক ব্যবস্থাপনা, আমি শুধু কাস্টমসের যে লোকগুলো কাজ করে তাদের কথা বলছি না, শুল্ক ব্যবস্থাপনার ভিতরে ট্রেড কমিশন আসছে, ব্যাংকের হয়তো কিছুটা সম্পৃক্ত থাকতে পারে, কমার্স মিনিস্ট্রি থাকবে, এক্সপোর্ট কমিশনগুলো থাকবে, এদের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আছে, তাদের বোধহয় সবাই এই বিষয়টি স্পর্শকাতর হওয়া দরকার। কারণ ওই ভ্যালু চেনের স্লাইস বা কম্পোনেন্ট যখন প্রোডাকশন শুরু হবে, এবং এটা ছাড়া কোনো আমাদের যে বৈদেশিক বিনিয়োগ আমরা আকর্ষণ করতে চাই সেটা আসবে না। অভ্যন্তরীণ প্রতিযোগিতার কথা আমি আগে একবার উল্লেখ করেছি, সেখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ট্যাক্স রেট যদি কমে তাহলে আমদানি সহজ হবে, এবং আমদানির জন্য আমরা দেশীয় প্রতিযোগিতার সম্মুখীন হব। দেশের প্রতিযোগিতার সম্মুখীন আমরা হতে পারি এবং সেটাকে সফল হতে পারি যদি আমাদের অভ্যন্তরীণ প্রোডাকশনের দক্ষতা বাড়ায়। সেজন্য দক্ষ শ্রমিকের দরকার,
দক্ষ ব্যবস্থাপকের দরকার, এবং আমার যেটা মনে হয় আমাদের মাঝারি পর্যায়ের যে দক্ষতা, এইটার ঘাটতি আছে এবং এই ঘাটতি মেটানোটা কঠিন, কারণ এত লোক আমি বাইরে থেকে আনতে পারেন না। একদম উচ্চ পর্যায়ে হয়তো কিছু উপদেষ্টা, কিছু পরামর্শ পাওয়া যেতে পারে, কিন্তু এই মধ্য পর্যায়ে এবং ভোকেশনাল পর্যায়ে ট্রেনিংটা অতি দ্রুত করা দরকার। আর একটি আমার অনেক সময় মনে হয়েছে যে আমরা যখন বলি যে অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে, আমরা একটা সংকীর্ণ অর্থে এটা ব্যবহার করি। আমরা শুধু বলি যে ট্যাক্সটাকে অভ্যন্তরীণ সম্পদ হিসেবে ধরি। আপনি যদি সূক্ষ্মভাবে বিচার করেন, ট্যাক্স দেশে যে সম্পদ উৎপাদন হয়, মন্ত্রী সাহেব এরা যে সম্পদ উৎপাদন করেন, তার যে অংশ সরকার পায় সেইটা ট্যাক্স। ট্যাক্স কিন্তু নিজে কোনো সম্পদ নয়, বিভাজন, কোনটা প্রাইভেট সেক্টর থাকবে, কতটুকু সরকারের কাছে আসবে। এই অভ্যন্তরীণ সম্পদ সরবরাহ বা বাড়ানোর যখন আমরা বলি, তখন এটাকে আরেকটু ব্যাপক অর্থে বিবেচনা করা দরকার। এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমরা বোধহয় সবাই কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাতে পারি এই জন্য যে উনি আনুষ্ঠানিকভাবে পিপিপি আমাদের দেশে প্রবর্তন করেছেন, এবং পিপিপিতে পাবলিক গুডস তৈরির জন্য, পাবলিক ইউটিলিটিস তৈরির জন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট আসতেছে, এবং ওর যে ইনকাম সেখান থেকে আবার দাম, ওইটা যে ইনভেস্টমেন্ট আসছে শোধ হবে। তো এই যে ইনভেস্টমেন্ট রিসোর্সেসের বান্ডলটা কিন্তু অনেক বড় হচ্ছে আমাদের। তো সেই ব্যাপক অর্থে অভ্যন্তরীণ সম্পদ দেখা দরকার, এবং অভ্যন্তরীণ সম্পদ যাতে বিনিয়োগে আসে, শুল্ক কর ব্যবস্থা এবং যে কোনো আইনের সেদিকে খেয়াল রাখতে হবে যে কেন, কি করে আমরা এটাকে বেশি করতে পারি। আর একটি হলো যে শুল্ক কর ব্যবস্থা বা কর ব্যবস্থাপনা যারা করেন, বিভিন্ন সময় তাদের কাছে সমস্যা আসে, প্রতিদিন আসে না, কিন্তু সমস্যাটার সমাধান সম্ভব হবে না যদি অর্থনীতি, বাণিজ্যের প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া এর সাথে যদি তাদের পরিচয় না থাকে। সেজন্য যে দরকার তার সাথে পরিচয় রাখা দরকার। এখানে একটি কথা বলে রাখি যে আমেরিকাতে এখন দেখা যাচ্ছে বিভিন্ন স্টেট তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নারী সেনে কোর্টের বাইরে সেটেল করে, কোর্টের বাইরে সেটেল করে, এবং কয়েকজন জাজ তারা এটাকে গ্রহণ করতে অস্বীকার করেছেন। তারা বলছেন যে জাজমেন্ট উইদাউট জুরিসপ্রুডেন্স, এবং ফিসক্যাল লতে এবং ফিসক্যাল কন্ট্রাক্টে যে আন্ডারলাইন জুরিসপ্রুডেন্স হলো যে একটি সিদ্ধান্ত বা একটি আইন প্রয়োগের অর্থনীতির পরে তার প্রভাব কি। যদি দেখা যায় যে এই আইনটা প্রয়োগ করলে অর্থনীতি লাভের চেয়েও ক্ষতি বেশি হবে, সেই আইনটা প্রয়োগ অর্থনীতির স্বার্থে নয়। অর্থাৎ ফৌজদারি আইন বা সিভিল ল যেগুলো আছে আর ফিসক্যাল ল, এর বৈশিষ্ট্য কিন্তু আলাদা। ফিসক্যাল ল সবসময় উদ্দেশ্য হলো যে বেনিফিটটা যেন বেশি হয়, সাজা দিলেও যেন এমন বেশি না হয় যাতে ওই শিল্প বা বাণিজ্য এমন অবস্থায় পড়ে যে সে বন্ধ হয়ে যায় বা চালাতে পারে না। ইদানিং অর্থনীতি তো বিভিন্ন রকম স্পেশালাইজেশন হচ্ছে, বিহেভিয়ারাল ইকোনমিক্স, বিহেভিয়ারাল ল, এগুলো ইদানিং বেশ সম্প্রসারিত হচ্ছে, এবং সব দুটোরই একই কথা যে মানুষের আচরণ কি, আইনটাকে সে আচরণের সাথে মিলিয়ে করতে হবে। যদি আইনের প্রয়োগ এবং আইনের ভাষা যদি সে আচরণের সাথে মিলানো না হয়, তাহলে মানুষ সেটাকে সহজে গ্রহণ করবে না। বাজারের কিন্তু একটা ব্যক্তিত্ব আছে, এবং সে ব্যক্তিত্বটাকে সবসময় আইন দিয়ে আপনি বাঁধতে পারেন না, এটা ভেঙে যায়। ফাইনালি আমি যেটা বলবো, আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের সঞ্চয়, বিনিয়োগ 22 থেকে 24, এবং বিনিয়োগ যদি বিদেশি সহায়তা বিনিয়োগ ধরেন তাহলে 30-35-এর মতো হয়ে যায়। এখানে ট্যাক্স কিন্তু সঞ্চয়ের সাথে মিলাতে পারেন, এই জন্য
যে আমরা যে আয় করি সে আয়ের থেকে যে জিনিসটাকে আমরা ভোগ করি না, সে ভোগ বাদে আয়ের যে বাকি অংশ থাকে সেটাই বিভিন্নভাবে আমরা ব্যয় করতে পারি। সরকারের বিনিয়োগ, সরকারের ব্যয় ট্যাক্স থেকে আসে, সেটা যে আয়কর যে উৎপাদন করে সে ব্যবহার করছে না। এই যে 30-35% যদি আমাদের নন কনসামশন ডিসপোজেবল ইনকাম হয় এবং 4% যেটা আমরা এখন করি যে কোএফিসিয়েন্ট, আউটপুট কোএফিসিয়েন্ট ধরি, তাহলে 7 থেকে 8 বা 9% গ্রোথে যাওয়া আমাদের জন্য খুব অসম্ভব কিছু নয়।